সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। সঙ্গে আছে আমি আমিরুল ইসলাম কাগজি। আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন সরকার দলীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি তো নিশ্চয়ই জানেন প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়া থেকে চীন সফরে আছেন এবং চীন সফরকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে একটা খুব আশা জাগাচ্ছে। সেটা হলো এমনি তো অনেক জায়গায় বিনিয়োগের ব্যাপারগুলো আছে এবং চীনের কাছে ইতিমধ্যেই একটি রপ্তানি উন্নয়ন অঞ্চল দেওয়ার বিষয়টি একনেকে পাশ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় মানুষের চাওয়া সেটা হচ্ছে তিস্তা প্রজেক্ট। এইটা নিয়ে কথা বলবো। আর মালয়েশিয়া থেকে কি পেলাম আমরা, আপনার কাছে কি মনে হচ্ছে প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে? ধন্যবাদ। আসলে আমাদের তারেক রহমানের এই যে প্রথম সফর সরকার গঠনের পরে, এই সফরকে ঘিরে অনেক জল্পনা কল্পনা ডালপালা মেলেছিল, কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থটা আগে দেখতে হবে এবং বাংলাদেশ একই সাথে একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই ঠিক করবে যে কোন দেশে তিনি সফর করলে আমরা লাভবান হব। বাংলাদেশের এখন সবচেয়ে সমস্যা হলো যে ইকোনমিক একটা ফ্রাজাইল ইকোনমিক্স আমরা অবস্থান করছি, পুরো ডিভাস্টেশন চলছে ইকোনমিক্সে বিকজ অফ 17 বছরের ফ্যাসিবাদী এবং গত ইউনূস সরকারের আমলেও ইকোনমিক্সে কোনো ডেভেলপমেন্ট হয়নি, সেখানে অনেক ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থা। সুতরাং আমাদের এবারের যে স্মার্ট মুভ বলবো যে মালয়েশিয়া এবং সফরটাকে, কারণ এটা ছিল একটা ইকোনমিক ডিপ্লোম্যাসি। আমাদের সফরটা শুরু হয়েছে ইকোনমিক ডিপ্লোম্যাসিতে, যেহেতু ইকোনমিক্সে আমাদের একটা ডিভাস্টেশন চলছে এবং একই সাথে স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার। দেখেন, স্ট্র্যাটেজিটা হলো লুক ইস্ট পলিসি, পূর্বের দিকে ফিরে যাওয়া, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসৃত নীতি ছিল। মালয়েশিয়ায় আমাদের ব্যাপক শ্রম বাজার রয়েছে। মালয়েশিয়ায় যদি আমরা আরো অধিক সংখ্যক কর্মী পাঠাতে পারি, তাহলে রেমিটেন্স আমাদের বাড়বে। তারপরে আইটি সেক্টরে ওখানে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করলে আমাদের কর্মসংস্থান বাড়বে। এবং আরো একটা আশা জাগানিয়া দিক হলো যে রোহিঙ্গা সমস্যায় আপনি দেখবেন যে আসিয়ানকে ইনভলভ করতে হবে, কিন্তু জিওগ্রাফিক্যালি কিন্তু আমরা আসিয়ানভুক্ত দেশ না। কিন্তু মালয়েশিয়ার একটা প্রভাবশালী সদস্য আসিয়ানের, চীনও রয়েছে, এবং আমাদের এই সফরটা কিন্তু ব্যাক টু ব্যাক, দ্যাট মিনস মালয়েশিয়া দেন চীন। সুতরাং এই ব্যাক টু ব্যাক সফরটার মধ্যে রোহিঙ্গা সমস্যা সমাধানের একটা ইঙ্গিত লুকিয়ে রয়েছে। মালয়েশিয়া আপনার আসিয়ানভুক্ত সদস্য দেশকে আকৃষ্ট করতে পারে, কথা বলতে পারে। একই সাথে চীনের আপনি তিস্তা মহাপরিকল্পনা বলছেন, এটা আমি একটু পরে বলি, কিন্তু চীনের ওইখানে আপনার রোহিঙ্গাদের সমস্যারও একটা সমাধান রয়ে গেছে। কারণ চীন আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি দুইটার সাথে সম্পর্ক। হ্যাঁ। তা আপনি যদি আপনাদের দেশে, আমাদের দেশে যে 15 লাখ রোহিঙ্গা, একে তো আপনি যদি ডিসপ্লেস করতে চান, তাহলে তো আরাকান আর্মি বা মিয়ানমার আর্মি যে কোনো একটিকে বা উভয়কেই আপনাকে সংগঠিত করতে হবে। সেক্ষেত্রে চীন একটা ভালো ভূমিকা পালন করতে পারে। এই জন্য চীন সফরটাও আমাদের এখানে গুরুত্বপূর্ণ। আর লুক ইস্ট পলিসি যেটা বলছি, যে আমাদের পূর্বমুখী নীতি, এই যে মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, এই সমস্ত দেশ, চীন, কোরিয়া, আপনারা জানেন যে এখন চীনে কিন্তু আমার এখানে আরেকটা সুবিধা আছে, যে সুইজারল্যান্ডের দাভোসে যে সামার সামিটটা হবে, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, সেখানে জলবায়ুর প্রভাবে আমরা যে কতটা ক্ষতিগ্রস্ত, বিশেষ কোস্টাল বেল্টে উপকূলীয় এলাকার লোকজন কতটা ক্ষতিগ্রস্ত, কার্বন মিশ্রণের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে, এইখান থেকে একটা ভালো ফান্ড আমরা ক্রিয়েট করতে পারি এবং অনেকগুলো সমস্যার অ্যাড্রেস করতে পারি। এই ইকোনমিক ফোরামে আরেকটা বিষয় আমি দেখলাম, যে ওখানে ইনভেস্টমেন্ট একটা
কমিটি করা হয়েছে, হুম, হুম, হুম। বাংলাদেশ ইনভেস্টমেন্ট কমিটি না কি যেন একটা করা হয়েছে, বিনিয়োগ কমিটি, অর্থাৎ বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করবার জন্য বিভিন্ন ভাবে সেখানে আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা দিবেন। অতএব এরপরে আছে চীনের সাথে আমাদের একটা মিলিটারি সম্পর্ক। এটা বাংলাদেশ সেই 75-এর পরবর্তীতে চীন যখন বাংলাদেশে স্বীকৃতি দিল, তারপরে আমাদের প্রতিরক্ষা খাতে চীনের একটা ব্যাপক ভূমিকা ছিল। সুতরাং এই মিলিটারি খাতেও যদি আপনি চীনের কাছ থেকে ভালো রকম একটা বিনিয়োগ বা সাহায্য আশা হতেই পারে। এবং চীনের কিন্তু একটা অভ্যাস বা অভিজ্ঞতা আছে যে বিভিন্ন দেশে ওরা বিনিয়োগ, অবকাঠামো, আপনার প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ, ইনভেস্টমেন্ট তারপরে করে। রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি। হুম, চীন কিন্তু অনেকে আমরা বলি যে পলিটিক্যাল নিরপেক্ষ একটা দেশ, সে অর্থনীতিকে বেশি ইম্পর্টেন্ট দেয়। হুম, এই জন্য স্ট্র্যাটেজিক্যালি আমরা লুক ইস্ট পলিসিতে যে এই তারেক রহমানের এই স্মার্ট মুভটাকে আমরা বলছি যে এটা ইকোনমিক ডিপ্লোমেসি শুরু করেছে আমাদের এই সরকার। সুতরাং চীনের বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তাদের ইনভেস্ট করার অভ্যাস এবং অভিজ্ঞতা রয়েছে। একই সাথে আরেকটা কথা বলতে চাই যে পৃথিবীর শক্তির যে ভর কেন্দ্র, হুম, একসময় ছিল কোল্ড ওয়ার, আমেরিকা ভার্সেস রাশিয়া, এখন কিন্তু আমেরিকা ভার্সেস চীন। আমেরিকা ভার্সেস চীন, এখন তো আপনি বলতেই পারেন যে চীনমুখী হলে কি আমেরিকা অ্যানয়েড হবে, বলতেই পারেন। কিন্তু এবার দেখবেন যে এই শক্তির ভরকেন্দ্র চীন আমেরিকা, এশিয়ার দেশ হিসাবে চীন আমাদের নিকটতম দেশ। একই সাথে আমেরিকার যে ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি গিয়েছিলেন এই মে মাসে চীন সফরে। সেখানে কিন্তু আমেরিকার সাথে চীনের একটা উষ্ণ সম্পর্ক তৈরি হয়েছে, চীন আমেরিকা। সুতরাং এই দুই দেশের সাথে ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি দিয়ে আমরা অবশ্যই আমাদের সম্পর্ককে ভালো করতে পারবো, যেহেতু আমেরিকার সাথে চীনের সম্পর্ক অনেকটা ভালো হয়েছে। আপনি দেখেন যে আমেরিকার যে ইন্দো প্যাসিফিক যে আইডিয়া বা যে ইনিশিয়েটিভ ছিল, এটা কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে, এখন আর ইন্দো প্যাসিফিক নেই। মানে ইন্ডিয়া তার মানে বাদ হলো, এখন আছে ইউএস প্যাসিফিক কমান্ড। এই আইডিয়াটার নাম দিয়েছে ইন্দো প্যাসিফিক আইপিএস, যেটা ছিল এখন হয়েছে ইউএস প্যাক কম। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে আমেরিকা তার এই দক্ষিণ এশিয়ার নীতি পরিবর্তন করে চীনের সাথে একটা উষ্ণ সম্পর্ক তারা করেছে। বিশেষ করে হয়তো আপনার রাজনৈতিক অনেক মতভেদ থাকতেই পারে, কিন্তু ইকোনমিক্যালি তারা যে ডোমিনেট করতেছে পুরো বিশ্ব, আমেরিকা এবং চীন, এইখানে একটা সুন্দর সম্পর্ক হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি এই লুক ইস্ট পলিসি যেটা যায়, তাহলে কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক হচ্ছে সেটা কখনো হ্যাম্পার্ড হবে না। তো এখানে কি আপনি মনে করেন যে এই আমেরিকার এই যে নীতির পরিবর্তন, সেটা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেই কি এই রিয়েলাইজেশন তাদের মধ্যে আসছে, এটা মনে করেন নাকি না? দেখেন, আন্তর্জাতিক আপনার পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি কখনো স্ট্যাটিক, স্থির কোনো বিষয় না। এটার একটা ডিনামিক্স আছে। এটা কখনো আপনার বিভিন্ন অক্ষে বিভিন্ন অঞ্চলে শিফট করে। তো আমেরিকার এই নীতিটাকে আপনি তাদের প্যারাডাইম শিফট বলতে পারেন, যে আগে দক্ষিণ এশিয়াকে তিনি যে ভারতের লেন্সে দেখতেন, এখন সে প্যারাডাইমটা শিফট করেছে, সে নিজের লেন্সেই দক্ষিণ এশিয়াকে দেখতে চায়। এইটা হলো আপনার পররাষ্ট্রনীতির একটা ডিনামিক্স। এটা কোনো স্থায়ী কোনো বিষয় না যে সবসময় একই রকম থাকতে হবে। বাংলাদেশের যেমন ছিল যে ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, এটা একটা নীতির উপরে বাংলাদেশের ফরেন পলিসি চলতো। এখন কিন্তু এই সমস্ত গদবাঁধা কথা যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, আপনি এই নীতিতে এখন আর চলতে পারবেন না। এই জন্য আমাদের সরকার বলছে যে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে। আপনি দেখেছেন যে বাংলাদেশ তার এইবার ডিপ্লোম্যাটিক পলিসি দিয়ে, ডিপ্লোম্যাটিক যে ট্যুরটা করলো, ইকোনমিক পলিসি যে ট্যুরটা করলো, এটা কিন্তু অনেকে বলেছিল তিনি কোন দিকে যাবেন, তাই না? সেখানে আমরা কিন্তু একটা রাইট মুভ নিয়েছি, কারণ
আমাদের এখন বিনিয়োগ প্রয়োজন, অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন, কর্মসংস্থান হ্যাঁ, সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ, কিন্তু চীন হবে এখানে আমাদের key player। অনেকের মন্তব্যের কথা যেহেতু বললেন, তো স্বাভাবিকভাবে সেই মন্তব্যটা আসতে পারে যে কাছের দেশ, প্রতিবেশী দেশ ভারত না গিয়ে কেন এই চীনে গেলেন, এই প্রশ্নটা তো আপনি সম্ভবত দেখেন, ঘুরে ফিরে আসছে। আপনি দেখেন বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী হিসাবে যত ভালো থাকা দরকার ততটা কিন্তু নেই। পুশিন সমস্যা রয়েছে মানুষের। পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন হলো, বিভিন্ন রকম মন্তব্য বাংলাদেশ সম্বন্ধে করছে। এই মুহূর্তে যদি আপনি ভারত সফর করতেন তাহলে পাবলিক পারসেপশনটা কি হতো, আর ভারতের সাথে আমাদের এক্সচেঞ্জটা কি হবে, মানে রেসিপ্রোকেশন, যেটা যে আপনি এইটার বিনিময়ে ওইটা দিবেন। আজ পর্যন্ত ম্যাটেরিয়ালস কোনো এক্সচেঞ্জ কি ভারত আমাদের সাথে করেছে? শুধু কথা হয়েছে। আপনি গঙ্গার পানি চুক্তি ঠিক মতো করলেন না, তিস্তা চুক্তি করলেন না, সীমান্তে হত্যা করলেন, পুশিন তো রয়েই গেছে, পুশিনের সমস্যা রয়েই গেছে। এবার আমাদের এটা যেন মনে হচ্ছে কি চলমান একটা সমস্যার মধ্যে চলে আসছে। সমস্যার এইরকম একটা অবস্থার মধ্যে, এরকম একটা বাস্তব পরিস্থিতির মধ্যে ভারত সফর তো কখনো আপনার ইন্টেলিজেন্স হতো না, এটা কখনো হতো না। তার মানে এই না ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, ভারত বাংলাদেশ সম্পর্ক আমি সবসময় দেখছি যে জন্ম থেকে জ্বলছি, এ মানে লেগেই আছে, কখনোই সমাধান হয় না। আপনার সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ আর ভারতের সম্পর্কে আমি কখনো উন্নতি দেখলাম না। শুধু কথার ফুলঝুরি দুই দেশের মধ্যে, কিন্তু বিনিময় যে আপনি আমাকে এখানে বিনিয়োগ করবেন, এখানে অবকাঠামো নির্মাণ করবেন, আমাদের সীমান্ত মানুষকে হত্যা করবেন না, আমাদের পানির ন্যায্য হিস্সা দিবেন আন্তর্জাতিক নদীর, এইগুলো সবসময় হ্যাঙ্গিং অবস্থায় থাকে। সুতরাং ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো যদি করতে হয় তাহলে আমাদেরকে ইকোনমিক্যালি আরো ডেভেলপ হতে হবে। সম্পর্ক কি ভালো করতে গেলে সেই আব্দুল মোমেন বিগত সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার মতোই কি, তাহলে তো আমাদের ফরেন পলিসি চেঞ্জ করতে হবে, আমাদের মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে। আপনি তো দেখলেন যে পুশিন আমরা কিন্তু প্রতিহত করছি, প্রায় 36টার মতো পুশিন আমরা প্রতিহত করছি। আজকে সকালেও, আজকে ভোরবেলাও হয়েছে একটা, সেটাও প্রতিহত করা হয়েছে সাপাহার নওগাঁতে। সুতরাং এইটা আগের সরকারগুলো সাবসার্ভিয়েন্ট একটা নীতিতে আপনার ছিল। আপনার টেকনাফ উখিয়া সীমান্তে যেভাবে রোহিঙ্গারা আসছে, এবং আপনি টেকনাফ উখিয়া সীমান্তে যান, প্রায় 15 লাখ থেকে 16 লাখ রোহিঙ্গা আছে, কিন্তু সেখানে বাঙালি মাত্র 4 লাখ। তো এটাকে আপনি কিভাবে বলবেন যে এটা বাংলাদেশের মানুষ অধ্যুষিত অঞ্চল? সুতরাং এই একই সাথে আসাম থেকে যেভাবে পুশিন হচ্ছে, যে বাংলাদেশটাকে এটা মানব ভাগাড়ে পরিণত করতে চায়। এই জন্য আমাদেরকে মিলিটারিলি যদি আপনি শক্তিশালী না হন, আমি ক্যাপস্টান কোর্সে এই উখিয়া টেকনাফ সীমান্তে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন সামরিক উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে বাংলাদেশ এখন মিলিটারিলি খুব টিল্টেড ডাউন, নিচের দিকে চলে গেছে। আপনার মিয়ানমার সীমান্তে আমরা 78 সালে এবং 91 সালে সামরিক থ্রেট করে আমরা রোহিঙ্গা যে ফ্লোটা ছিল সেটা তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, ওইখানে ফেরত পাঠিয়েছিলাম। কিন্তু এইবার কিন্তু আপনি সেইটা করতে পারেননি। কারণ কি, আমাদের নৌশক্তিটা বার্মার থেকে ভালো ছিল, বিমান শক্তিও ভালো ছিল, কিন্তু এখন এইটাকে এমন ভাবে করে রাখা হয়েছে যে বার্মা এখন অনেক উচ্চ। বার্মা যেহেতু মিলিটারি সরকার, তারা তো উচ্চ থাকবেই এখন। সুতরাং এখানে যদি খুব বেশি উঁচুতে না, বার্মা কিন্তু এখন বাংলাদেশের থেকে অনেক উপরে চলে গেছে। স্ট্র্যাটেজিক্যালি আমরা এগিয়ে আছি, না আমরা এগিয়ে নেই। বার্মা জাস্ট আমাদের আগে, আমরা বার্মার পরেই, মানে সামরিক শক্তির দিক থেকে, শক্তির হিসাবে এখন বাংলাদেশের অবস্থা ভালো না, বার্মার থেকে আমরা নিচে। এখন
এই মিলিটারি সেক্টরে আমাদের উন্নতি করতে হবে। যেহেতু এই সীমান্তে যেভাবে আপনার রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকে পড়ছে, এইটা একটা বিষয়। তারপরে আপনার আমাদের চীনের সাথে সম্পর্ক উন্নয়ন, সম্পর্ক চীনের সাথে সবসময় ভালো ছিল। এখন আমাদের শুধু দেখতে হবে চীন বিভিন্ন দেশে যে বিনিয়োগ করে সেখানে কিন্তু একটা আপনার ডেপ ট্র্যাপ, অর্থাৎ ঋণের ফাঁদে আছে। বাংলাদেশ এটা যদি খুব টেকনিক্যালি এবং খুব স্মার্টলি ডিল করে তাহলে এই ঋণের ফাঁদে পড়তে হবে না। যেমন আমরা চীন থেকে যদি এক্সপার্টাইজ আনিয়ে আমাদের দেশের আইটি সেক্টরকে উন্নত করি, আমাদের বিভিন্ন অবকাঠামো সেক্টরকে উন্নত করি। আজকে দেখলাম আমার চীন থেকে র মেটেরিয়ালস কিন্তু প্রচুর আসে। আজকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী আপনার বেইজিং এ গেছে, আপনার হচ্ছে স্পিড ট্রেন, ওইটা বুলেট ট্রেন 5 ঘন্টায়, এবং চীনের রেল সিস্টেম কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। এই যে আমি দেখলাম একটা পত্রিকা লিখছে যে ট্রেন ডিপ্লোম্যাসি, ট্রেনে করে গেছেন, অর্থাৎ কমিউনিকেশনসটা চীন কত দ্রুত করতে পারে সেই আপনার খুব সম্ভব উনি প্রথম যে প্রভিন্সটায় গেলেন সেইখান থেকে আপনার বেইজিং পর্যন্ত উনি 5 ঘন্টা না 6 ঘন্টায় চলে গেছেন, ট্রেনে করে 5 ঘন্টায় চলে গেছেন। সুতরাং এই যে আপনার স্পিড ট্রেনে গেলেন, এরকম কমিউনিকেশন নেটওয়ার্ক বাংলাদেশেও করা যায়। চীনের সাথে কিন্তু চীনের পার্শ্ববর্তী দেশগুলো এই ট্রেন নেটওয়ার্ক আছে। কোন একটা পত্রিকা দেখলাম চীনের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর কম্বোডিয়া, থাইল্যান্ড, এদের কি একটা ট্রেন যোগাযোগ রয়েছে। আমাদেরও ট্রেন সিস্টেমটাকে যদি আমরা উন্নত করতে পারি, এরকম স্পিড ট্রেন করতে পারি, তাহলে চীনের প্রযুক্তি ব্যবহার করে, চীনের এই সব বিষয়ে চীনের অনেক অভিজ্ঞতা রয়েছে, তো এটা একটা ভালো দিক হবে যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে আরো গতিশীল করা। আচ্ছা, এবার একটু আসি আমরা যেটা নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন কিন্তু এখনো পর্যন্ত বলেন নাই, সেটা হচ্ছে তিস্তা প্রজেক্ট। তিস্তা প্রজেক্টে যেটা দেখেন, এটা 1978-79 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইনিশিয়েটিভ ছিল। তিস্তা ব্যারেজ কিন্তু তিনি তিস্তা বাঁধ তৈরি করেছিলেন, ওই যে আপনার স্লুইস গেটের মতো, যখন প্রচুর পানি আসে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া। কিন্তু ওনার ইচ্ছা ছিল একটা ব্যারেজ করা, জলাধার, প্রচুর জলাধার নির্মাণ করা। এখন আরেকটা তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা আমার কাছে দুই রকম মনে হয়। যে ব্যারেজটা হলো আপনি পানি ধরে রাখলেন, এখানে সেই পানি আপনি দুই পাশে সেচের সময় ডিস্ট্রিবিউট করলেন, আর যখন ওখান থেকে প্রচুর পানি আসবে তখন সেই পানিটা আপনি আটকে রাখলেন, ফ্লাডেড হলো না। তিস্তা মহাপরিকল্পনা মানে এখানে নদী ড্রেজিং আছে, তারপরে আপনার দুই পাশে একটা সিটি গড়ে তোলা, নদীর উপরে সিটি গড়ে তোলা, ইন্ডাস্ট্রি গড়ে তোলা, সবচেয়ে বড় নদীর ড্রেজিং করা, নদীর নাব্যতা বৃদ্ধি করা। এবং আমাদের যে তিস্তা নদীর যে ব্রহ্মপুত্র আর ওইখানে একটা এই ফ্লোটাকে নিয়ন্ত্রণ করা যায়। ধরলা নদী হলো আপনার কুড়িগ্রাম থেকে আসছে, কিন্তু ইন্ডিয়ার থেকে আসে, ইন্ডিয়ার ব্রহ্মপুত্র আর মহানন্দা নদী খুব সম্ভব। এই ফ্লো গুলো আপনার তিস্তা মহাপরিকল্পনায়, কিন্তু বক্তব্য যে টাকাটা দিবে কে? বাংলাদেশ বলছে যে পদ্মা ব্যারেজের মতো তিস্তা ব্যারেজের টাকাও আমাদের নিজস্ব অর্থায়ন হবে, কিন্তু আপনি যদি তিস্তা মহাপরিকল্পনা যেটা বলছেন, যে নদী খনন থেকে শুরু করে সিটি গড়ে তোলা, ইন্ডাস্ট্রি গড়ে তোলা, এটা কিন্তু এই পরিকল্পনায় আমি দেখলাম যে প্রায় 8-10 হাজার কোটি টাকা আপনার ওই সময় ছিল, সেটা তো অনেক আগে 2016 সালে 25-30 হাজার কোটি টাকা লাগবে। সেটা বাংলাদেশ পদ্মা ব্যারেজের জন্যই তো একনেকে যেটা করা হয়েছে 34 হাজার কোটি টাকা। তিস্তা ব্যারেজ করলে এরকম লাগবে, কিন্তু মহাপরিকল্পনা আরো বেশি টাকা লাগবে। সেখানে আপনার চীনের অর্থায়নে হবে না বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করবে,
এটা কিন্তু এখনো ডিসিশন হয়নি। আর এই এই চীন ট্যুরে আপনার আমি দেখলাম তিস্তা ব্যারেজটা গত আমাদের পানি মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি সেদিন টেলিভিশনে ওই তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন করে তিনি বলছেন যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা হবে। তাহলে নিশ্চয়ই এবার ট্যুরে এই চীন যে আমরা ইকোনমিক ডিপ্লোমেসি সেখানে তিস্তা মহাপরিকল্পনা থাকবে। গতকালকে কিন্তু তিনিও এই গত রাতেই তারা কিন্তু এই সফরে যুক্ত হয়েছে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা হলে, পদ্মা ব্যারেজ হলে, তারপরে আমাদের বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে, আমাদের দেশে বিনিয়োগ বাড়লে, আমাদের যদি আইটি সেক্টরে মালয়েশিয়ার তে আমরা উন্নত করতে পারি, শ্রম বাজার খুলতে পারি, তাহলে আমাদের ইকোনমিকটা আবারও স্ট্রং হয়ে উঠবে। এবং ইকোনমিক স্ট্রং না হলে আপনি এই যে বিভিন্ন পুশিন বলেন, এই মানব ভাগাড়ে পরিণত হচ্ছে, এগুলো আপনি কিন্তু মোকাবেলা করতে পারবেন না। ইকোনমিক আপনার স্টেবিলিটি দরকার, একই সাথে একটা আপনার মিলিটারিলি স্ট্রং দরকার। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। গতকালকে আপনি জানেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ ব্যাপারে বেশ রাজনৈতিক দলগুলো সোচ্চার ছিল। বিএনপির পক্ষ থেকে কিরকম কোনো কর্মসূচি কি আপনি দেখছেন নাকি না? একটা দল নিষিদ্ধ ঘোষিত, অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের জনপ্রত্যাশাকে স্বাগত জানিয়ে ওই দলের, যেহেতু তারা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার সাথে জড়িত, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অর্থাৎ সেই দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আমাদের একটাই উদ্বিগ্ন থাকা যে সেই দলটা যেন আপনার সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে। সেজন্য সরকার থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেসব পদক্ষেপকে নিয়েছে। কিন্তু আপনি যখন নিজেই রাস্তায় নেমে এমন একটা অবস্থা তৈরি করেছেন যে আওয়ামী জুজুর ভয় দেখিয়ে রাস্তায় আপনি আপনার শক্তি সামর্থ্য প্রদর্শন করতে যাচ্ছেন। 32 নম্বরে কালকে যেটি হয়েছে যে জামাত ইসলাম ওইখানে মিছিল শুরু করে দিয়েছে যে আওয়ামীরা এখানে কি কেক কাটবে, আরো কি করবে, এরকম কোনো প্রমাণ নেই। কিন্তু হয়তো চুপি সারে কেউ করলেও করতে পারে। আমি এই তথ্য আমার কাছে, এই তথ্য এটা আছে যে সাংবাদিকরা যখন এই ছবিগুলো তোলে যে জামাত ইসলামের মিছিল, তখন সাংবাদিকদের উপর আক্রমণ করা হলো। তার মানে কি, আপনি দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা ইচ্ছা করে তৈরি করছেন। আওয়ামী জুজুর যে ভয়ের কথা বলছেন, তার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। আপনি রাজপথে মিছিল করছেন, তার মানে কি আপনি দেখাচ্ছেন যে আপনার আওয়ামী লীগ শক্তি, সেই পরাজিত ফ্যাসিবাদের শক্তি রাস্তায় আছে। সেটা তো সেজন্য আমাদের ল এনফোর্সিং এজেন্সি, যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ, তাকে মতো মোকাবেলা করা হবে। কিন্তু আপনি নিজেই রাস্তায় নেমে গেছেন মোকাবেলা করতে। আপনি যদি সরকার থাকতেন আপনি কি করতেন? আপনি বিরোধী দলে আছেন, এখন নিজেই রাস্তায় নেমে গেছেন, নেমে আবার করলেন কি, গন্ডগোল করার লোক যখন পেলেন না, সাংবাদিকদের আক্রমণ করলেন। এই সমস্ত বয়ান ফেরি করে আপনি আওয়ামী লীগকে টিকিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ তার জনপ্রিয়তা, তার প্রয়োজনীয়তা জনগণের কাছে আমার ব্যক্তিগত অভিমত লুজ করেছে। তাকে যদি আবার ফিরে আসতে হয়, রাজনীতিতে ফিরে আসতে হবে। কিন্তু তার কাছে কি রাজনীতি আছে, বাংলাদেশে তারা কি করতে চায়, তারা যাই কিছু করতে চায়, বাংলাদেশের মানুষ তারা বিশ্বাস করবে না। সুতরাং তারা হয়তো এরকম 2-4টা মিছিল, 2-4টা শো আপ করতেই পারে। আর আপনি যদি সেই সমস্ত জিনিস আবার বাতাস দেন, তাইলে তো ওদেরই লাভ হচ্ছে, ওই পরাজিত ফ্যাসিবাদের লাভ হচ্ছে। সুতরাং এই আওয়ামী লীগকে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেছেন, এখন পলিটিক্যালি তাকে আপনি অপ্রয়োজনীয় করে তুলবেন। কারণ আওয়ামী লীগ কি পলিটিক্সে, বাংলাদেশ ইকোনমিক্সে, বাংলাদেশের রাজনীতিতে, সমাজনীতিতে
বা পররাষ্ট্রনীতিতে সবকিছু বাংলাদেশের মানুষ অবিশ্বাস করেছে, তাদের বিধায় তো তাদের পতন হয়েছে। এখন নতুন করে কি বয়ান তৈরি করবে আমাদের জন্য? আওয়ামী লীগের একটাই বয়ান ছিল, স্বাধীনতার এসেন্স বা চেতনা বিক্রি করে তারা পলিটিক্সটা করতো। সেই পলিটিক্সটা এখন পরাজিত হয়েছে, তাই না? নতুন করে কি বয়ানটা তৈরি করবে? মুসলিম লীগ একসময় আপনার জমিদার প্রথা বিলোপের জন্য রাজনীতি করতো, জমিদার প্রথা বিলোপ হয়ে গেছে। পাকিস্তান আন্দোলনের জন্য রাজনীতি করতো, পাকিস্তান আন্দোলন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে মুসলিম লীগ নতুন কোনো রাজনৈতিক দর্শন বা নীতি মানে কর্মসূচি দিতে পারেনি। 54-এর পর থেকে তার যে আপনার পতন শুরু হলো, সর্বশেষ 1979 সালে মুসলিম লীগ বাংলাদেশের আপনার নির্বাচনে 10টা সিট পেয়েছিল। মুসলিম লীগ সবুল খানে সবুল, মুসলিম লীগ আইডিয়াল আব্দুর রহিম, আর মুসলিম লীগ জমির। আইডিয়াল মুসলিম লীগ বলা হয় না, ওটা ওই জামাতেরই। যাই হোক, এরা সব মিলে 10টা সিট পাইছিল, বুঝছেন? তারপরে থেকে কিন্তু আর মুসলিম লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, কারণ নতুন কোনো বয়ান তৈরি করতে পারেনি, মানুষ তাদেরকে গ্রহণও করেনি। তা আমার ধারণা যে পলিটিক্সের সমস্ত অক্ষে, সমস্ত থিওরিতে আওয়ামী লীগের বলার মতো আর কি? তিনি কি এসে বলবেন যে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করব, বাংলাদেশের বেকারত্বকে ঘুচাবো, বাংলাদেশের মানুষকে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেবো? কেউ কি বিশ্বাস করবে আওয়ামী লীগের এই কথা? কারণ গত 17 বছরে যে কাজগুলো করেছে, এই কথা তো কেউ বিশ্বাস করবে না। নতুন যে আমাদের জেন জি বা আলফা জেনারেশনস, ভবিষ্যৎ জেনারেশনস, এদের সামনে আওয়ামী লীগ এখন আপনার মুসলিম লীগের মতোই একটা প্রাচীন দলে পরিণত হতে চলেছে। সুতরাং এটাকে আপনি আইনগতভাবে বা নির্বাহী আদেশে বন্ধ করেছেন, কিন্তু এইটা কতদিন আপনারা টিকায় রাখতে পারবেন যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে একটি রাজনৈতিক দলকে কি একেবারে অ্যাবলিশ করা যাবে? না, সেটা বিচার হচ্ছে তো। তাদের জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, তাদের তো বিচার হচ্ছে। সুতরাং বিচারে যে রায় হয় সেই রায় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এবং বিচারগুলো দ্রুত নামে যেন লোক দেখানো বা জবরদস্তিমূলক বিচার না হয়, বিচারটা সুষ্ঠু হোক, এবং বিচার না হওয়া পর্যন্ত, রায় না আসা পর্যন্ত তার কার্যক্রম বন্ধ রাখতে হবে। আজ কার্যক্রমের সাথে যারাই জড়িত থাকবে, আইনের দৃষ্টিতে তারা অপরাধী। এই স্ট্রংনেসটা সরকার থাকতে হবে। ধন্যবাদ আজিজুল বারী হেলাল আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের অতিথির মুখ থেকে শুনলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের উপরে আলোচনা করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ জেড চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।